নমস্কার, জেব্রা ক্রসিংয়ে আপনাদের স্বাগত। জেব্রা ক্রসিংয়ে আমি আগের দিন বলেছিলাম যে রোববার একটা নতুন এপিসোড নিয়ে আসবো। আজকে একটা আকর্ষণীয় বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। চার্লস ডারউইন বলেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আর এই তত্ত্বের একদম জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের আশেপাশে গলিতে, গলির মোড়ে, রাস্তায়, বাজারে যে কুকুরগুলো দেখি, তারা হচ্ছে এই সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের জ্বলন্ত উদাহরণ। এরা কিন্তু শুধু পথচারী কুকুর নয়, এরা আমাদের হাজার হাজার বছরের ইতিহাসের কিন্তু এরা সাক্ষী। তাই আজকে আমার এপিসোডের নাম হচ্ছে হিরোজ অফ দ্য স্ট্রিটস। ভারতীয় রাস্তার কুকুর বা আমাদের পরিচিত দেশি কুকুর শুধুমাত্র একটি প্রাণী নয়, এটি ভারতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ব্রিটিশ রাজত্বকালে ম্যাড্রাস প্রেসিডেন্সিতে পারিয়া উপজাতির নামানুসারে অ্যাংলো ইন্ডিয়ান শব্দ পাই বা পি এবং হিন্দি পাহি এই শব্দ থেকে এটি এসেছে, যার অর্থ বহিরাগত বা অচেনা। ইন্ডিয়ান পারিয়া ডগকে মাঝে মধ্যে পাই ডগ এবং ইন্ডিয়ান নেটিভ ডগ, ভারতীয় দেশি কুকুরও বলা হয়। এটি জনপ্রিয়ভাবে কলিকুয়ালি এদের আমরা বলে থাকি দেশি কুত্তা, দেশি কুকুর, নেড়ি কুকুর বা মালিকানাবিহীন বা মালিকবিহীন কুকুর। অনেকে এই কুকুরগুলোকে রসিকতা করে বলে রোডেশিয়ান ডগ বা রোডেশিয়ান। যেহেতু রোডের জন্ম, বড় হওয়া, মৃত্যু, তাই বলা হয় রোডেশিয়ান। রুডিয়ার্ড কিপলিং তার লেখায় এক হলুদ পারিয়ার, ইয়েলো পারিয়া ডগের কথা বলেছেন, এবং আমরা সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমাতে দেখেছি দুর্গার পেছন পেছন একটি এরকম দেশি কুকুর, সে ছুটতে ছুটতে যাচ্ছে, দুর্গাকে অনুসরণ করছে। এটি ভারতীয় উপমহাদেশের একটি স্থানীয় জাত, ল্যান্ড রেস বলা হয় এদের। প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী প্রায় 450 বছর আগে ভারতীয় গ্রামগুলোতে এই কুকুরগুলোর অস্তিত্ব ছিল, এবং ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব এদের অনেক আছে। উত্তর ভারতের প্রাচীন চিত্রে হিন্দু দেবতা ভৈরব তার বাহন কুকুরের পিঠে চড়তে দেখা যায়। এই বাহনের শারীরিক গঠন, চেহারা পুরোপুরি ইন্ডিয়ান পাই ডগ বা আমাদের যে আশেপাশের যে কুকুর দেখি তাদের মতনই। ইন্ডিয়ান পারিয়া কুকুর এটি একটি অতি প্রাচীন এবং আদিম প্রজাতি। এটি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা সহ এশিয়ার বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়। প্রাচীন সভ্যতার মহেঞ্জোদারোতে এই কুকুরদের, পারিয়া কুকুরদের খুলি আবিষ্কৃত হয়। ভীমবেটকা শিলালিপিতে মধ্যপ্রদেশের প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্রে এই ধরনের কুকুরের ছবি পাওয়া গেছে। আবার ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের সার্চ ফর দ্য ফার্স্ট ডগ এখানে এই কুকুরের অস্তিত্ব পাওয়া যায়। ক্যানন ডগ এবং অস্ট্রেলিয়ার ডিঙ্গোর মতো বিশ্বের প্রাচীনতম কুকুরগুলির সারিতে এদের স্থান দেওয়া হয়েছে। এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য, আন্দামান দ্বীপপুঞ্জে আগে কিন্তু কোনো কুকুর ছিল না, মানে এই দেশি কুকুর ছিল না। সেখানে ব্রিটিশরা যখন দ্বীপান্তর দিতে শুরু করলো ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের, তখন তারা প্রথমেই পাই ডগ নিয়ে যায়। আধুনিক গবেষণায় দেখা গেছে সব কুকুরের আদি পুরুষ হচ্ছে গ্রে উলফ বা ধূসর নেকড়ে। তবে ইন্ডিয়ান পারিয়া ডগের কিছু বিশেষত্ব আছে। এরা কোনো কৃত্রিম প্রযোজনের মাধ্যমে তৈরি নয়, সিলেক্টিভ ব্রিডিংয়ের মধ্যে তৈরি নয়। প্রায় 11,000 বছর আগে যখন মানুষ স্থায়ীভাবে বসবাস, কৃষিকাজ, মাছ ধরা ইত্যাদি করতে শুরু করলো, মাছ ধরে রান্না করে খেতে শুরু করলো, কারণ মাছ তো পুড়িয়ে খাওয়ার অভ্যাস প্রাচীন যুগের মানুষের ছিল না, এবং সেই সময় কিছু নেকড়ে মানুষের ফেলে দেওয়া খাবারের লোভে তাদের আশেপাশে কাছাকাছি থাকতে শুরু করে। কয়েক হাজার বছর ধরে এই প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে যারা শান্ত ও মানুষের সান্নিধ্যে থাকতে অভ্যস্ত ছিল তারাই টিকে যায় এবং বিবর্তিত হয়ে আজকের ইন্ডিয়ান পারিয়া কুকুরে পরিণত হয়। জেনেটিক স্টাডিজ অনুযায়ী ইন্ডিয়ান পারিয়া ডগকে বেসাল ব্রিড বলা হয়। এর মানে কি? বেসাল ব্রিড মানে আধুনিক বিদেশি ব্রিডগুলো যেমন ল্যাব্রাডর, জার্মান শেফার্ডের মতো খুব বেশি
পরিবর্তন এদের মধ্যে আসেনি। এদের জিনগত গঠন অনেকটা অস্ট্রেলিয়ান ডিঙ্গো এবং আফ্রিকার ব্যাসেঞ্জি কুকুরের কাছাকাছি। এরা আদিম কুকুরের এই রূপটা ধরে রেখেছে, বা হাজার হাজার বছর, যা হাজার হাজার বছর আগে ছিল। এবং দেশি কুকুরের বিবর্তনের প্রক্রিয়ায় প্রকৃতির একটা বড় ভূমিকা আছে। শক্তিশালী ইমিউন সিস্টেম, ভারতের চরম আবহাওয়া, প্রচণ্ড গরম, প্রচণ্ড বর্ষা, প্রচণ্ড শীত, এবং এই জীবাণুর সাথে লড়াই করে এবং বিভিন্ন জীবাণুর সঙ্গে লড়াই করে তারা বেঁচে থেকেছে। কেবল তাদের জিনই পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়েছে। ফলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা জিনগতভাবে ভীষণ বেশি। আসলে তাদের জিনগত বিশেষ কোনো পরিবর্তন আসেনি, এবং এর ফলে স্বভাবতই রোগ প্রতিরোধ ক্ষমতা, প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা সবই দিনে দিনে বেড়েছে। এবং বিবর্তনের ফলে এরা শর্করা বা স্টার্চ, ভাত, রুটি হজম করতে অন্যান্য প্রাণীর থেকে তারা বেশি দক্ষ হয়ে ওঠে, যা মানুষের সাথে থাকার ফলে তৈরি হয়েছে। এবং এর ফলে তাদের একটা বিশেষ দক্ষতা তৈরি হয়েছে এই পরিবেশে দীর্ঘদিন জিনগত কোনো পরিবর্তন না ঘটিয়েও বেঁচে থাকার। এবং বর্তমান জেনেটিক সায়েন্টিস্টরা ইন্ডিয়ান পারিয়া ডগের ডিএনএ নিয়ে গবেষণা করছেন। তাতে বোঝা যাচ্ছে কীভাবে এরা ক্যান্সার এবং অন্যান্য বংশগত রোগ ছাড়াই এত হাজার বছর টিকে আছেন। তাদের এই সুপার জেনেটিক ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানের নতুন দিগন্ত খুলে দিতে পারে। এবং শারীরিক গঠনের কথা যদি বলি, এদের গায়ে ছোট ছোট লোম, কান খাড়া এবং লেজ পাকানো। শরীরের গঠন আমরা খুব পরিচিত, তবুও বলছি, পুরুষ সাধারণত 20 থেকে 25 ইঞ্চি উচ্চতা হয়। কিছু কুকুর তার থেকে বেশি উচ্চতা হলে অ্যাভারেজ 20 থেকে 25 ইঞ্চি। আর স্ত্রী কুকুর 18 থেকে 23 ইঞ্চি উচ্চতার হয়। এবং পুরুষ কুকুরের ওজন মোটামুটি 20 থেকে 30 কেজি, এবং মহিলাদের স্ত্রী কুকুরদের ওজন 15 থেকে 25 কেজি। এবং এটি মাঝারি আকারের কুকুর। এদের শরীর দেখতে চৌকো, আয়তকার, স্কোয়ার বলা ভালো না, রেক্ট্যাঙ্গুলার বা কিছু কিছু আয়তকার গঠনও বেশ সুঠাম এদের। এবং লোমের ওপরের স্তরটা একটু কর্কশ হলেও নিচের স্তরটা খুব মোলায়েম। এবং সবচেয়ে বেশি দেখা যায় বাদামি রঙের, গাঢ় বাদামি থেকে লালচে রঙের। এদের শরীরে সাদা থাকতে পারে কিন্তু কম। আবার কালো কুচকুচে রঙের এই দেশি কুকুর আমরা খুব একটা দেখি না, বা ডালমেশিয়ানের মতো কালো সাদা ছিটে ছিটে এরম মিশ্রণ খুব একটা ওদের পাওয়া যায় না। এবং এদের মূলত আমরা দেখি সাদা কালো, সাদা খয়েরি এবং শুধু খয়েরি, সাদার মধ্যে কালো প্রাধান্য, এইরকম কুকুরই আমরা দেখতে পাই। মাথাটি এই কুকুরগুলোর ওয়েজড শেপড। এদের মুখ চোখা হয়, লম্বা মাথার সামনে বা কিছুটা বড় হয়, মুখ ছুচলো হয়। কিন্তু আসলে নেকড়ে এদের পূর্বপুরুষ, তো ফলে ওই বৈশিষ্ট্য কিছুটা থেকেই গেছে। চোখগুলো কাঠ বাদামের মতো গাঢ় বাদামি রঙের, কান খাড়া, আগার দিকটা চোখা এবং গোড়ার দিকটা চওড়া হয়। কান মাথার কিছুটা নিচের দিকে সেট করা থাকে এদের। এদের ঘাড় বেশ উন্নত, রাজকীয় একটা বিষয় আছে। সামনে পাগুলো একদম সোজা এবং খাড়া, তবে পেছনের পায়ের হাড়ের কোণের অঙ্গ একটু বেঁকানো তাদের। এবং এদের হাঁটার ভঙ্গিটা, ছোট ছোট পায়ে হাঁটে তো, বলে ট্রট। কুকুরকে, এই রাস্তার কুকুরদের আমরা ভালো করে নজর করলে দেখতে পাবো এরা ছোট ছোট পায়ে হাঁটে। এবং এরা উত্তেজিত হলে লেজ খাড়া হয়ে যায়, আনন্দ হলে লেজ নাড়ে। এবং এদের লেজের কার্লড বলে, কার্লড মানে লোমে প্রচুর লোম আছে তাই কার্লড নয়, তাদের লেজের গঠনটা কার্লড। এমনি একটা চালু কথা আছে, কুকুরের লেজ কখনো সোজা করা যায় না। সে যাই হোক, তার থেকেই আমরা বুঝতে পারি যে কুকুরের লেজ সোজা নয়। এবং দেশি কুকুর এর আয়ু মূলত পরিবেশের উপর নির্ভর করে। রাস্তার কঠিন জীবনে খাবার এবং আশ্রয়ের অভাবে তারা
3 থেকে 5 বছর বাঁচতে পারে। আর যদি মানুষের সাহচর্য পায়, মানুষের যত্ন পায়, তারা 10 থেকে 16 বছর অবধি বাঁচে। এবং রাস্তার কুকুররা ভয় পায়, নানা বিষয় ভয় পায়। প্রথমত ভয় পায় বাজি বা বজ্রপাত, জোরে চিৎকার এবং প্রচণ্ড আওয়াজ, সেই সবে তারা ভয় পায়। মানুষের আক্রমণাত্মক আচরণে তারা ভয় পায়। অতীতে মানুষের হাতে মার খেয়েছে এবং ছোটোবেলায় অবহেলার শিকার। এইসব কুকুররা সহজে মানুষকে বিশ্বাস করতে চায় না এবং ফলে এরা মানুষ দেখলে একটু আক্রমণাত্মক হয়। এদের কিন্তু বাই নেচার এরকম ভায়োলেন্ট তারা নয়। আমাদের যদি কারো এরকম ধারণা থাকে যে রাস্তার কুকুর বাই নেচার ভায়োলেন্ট, এটা কিন্তু আমাদের ভুল ধারণা, বা যার আছে তার ভুল ধারণা। এর একটা অতীত থাকে, যে অতীতের কারণে তারা এরকম ভায়োলেন্ট হয়ে থাকে। তারা মানুষকে বিশ্বাস করতে চায় না এবং নিজের খাবার ও এলাকার রক্ষার সহজাত প্রবৃত্তি থেকে তারা ভয় পায় বা আক্রমণাত্মক হয়ে থাকে। সে যে জায়গাতে নিয়মিত খেতে যায়, খাবার পায়, সেখানে যদি মানুষ তাকে বিরক্ত করে, ডিস্টার্ব করে, সেও তখন ওই যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তার প্রয়োজনে সে তখন আক্রমণাত্মক হয়ে ওঠে। আমরা সেটাকে যেভাবেই ব্যাখ্যা করি। তাহলে এবার প্রশ্ন আসছে, কিভাবে এদের বিশ্বাস অর্জন করব? ধীরে চলুন, তাড়াহুড়ো করবেন না, হুট করে তার গায়ে হাত দেবেন না, শান্তভাবে তাদের কাছে যান, তার সাথে নম্র আচরণ করুন। খাবার দেওয়ার থেকেও অনেক বেশি প্রয়োজনীয় তাকে একটু আদর করা, সে যাতে বুঝতে পারে যে আপনি তাকে ভালোবাসছেন। এবং গবেষণায় দেখা গেছে, কুকুরকে আদর করলে, যে কোনো কুকুরকেই আদর করলে, তাদের সাথে সময় কাটালে মানুষের শরীরের অক্সিটোসিন এবং সেরেটোনিন হরমোন নিঃসৃত হয়, যা মানসিক চাপ, বিষণ্ণতা এবং একাকিত্ব কমাতে সাহায্য করে। এগুলো কিন্তু বিভিন্ন গবেষণায় প্রমাণিত। বিশেষ করে বয়স্ক মানুষ বা শিশুর একাকিত্ব কাটাতে এগুলো ভীষণ ভালো ভূমিকা পালন করে। রাস্তার কুকুরদের প্রতি সহানুভূতি দেখালে সমাজে একটা ইতিবাচক মানসিকতারও তৈরি হয়। শিশুদের প্রাণীদের প্রতি সদয় হতে শেখায়, তাদের মধ্যে সহানুভূতি তৈরি হয়, দায়িত্ববোধ গড়ে ওঠে, যা তাদের ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে সাহায্য করে। এবং ভারতের রাস্তার এই যে এত রাস্তার কুকুর, ভারতবর্ষে প্রচুর রাস্তার কুকুর, আমাদের প্রত্যেকের গলিতে, রাস্তায়, বাড়ির পাশে আমরা অনেকেই হয়তো খেতে দিই, আবার অনেকে বিরক্তও হই। এই কুকুরের সংখ্যা কিন্তু প্রচুর। এবং সরকারি পরিসংখ্যান নিয়ে অনেক বক্তব্য রয়েছে। মোটামুটি ভারতে রাস্তার কুকুরের সংখ্যা প্রায় 1.5 কোটি সারা ভারতবর্ষে। এবং 2012 সালের সেন্সাস অনুযায়ী সংখ্যা ছিল 1,70,00,000 বেশি, এখন একটু কমেছে। আর বেসরকারি ও সাম্প্রতিক অনুমান, দায়িত্ব নিয়ে এগুলো বলা যাবে না, এগুলো একটা ধারণা পাওয়া যায় যে ওই বেসরকারি গবেষণা, বিভিন্ন এনজিওগুলো যে সার্ভে করে, সেসব অনুযায়ী সাম্প্রতিক রিপোর্ট 1925-26 সালে শেষ যেটা বেরিয়েছে, তাতে রাস্তার কুকুরের সঙ্গে এই পাড়িয়া ডগের কথা বলছি, পাড়িয়া ডগ, দেশি কুকুর বা নেড়ি কুত্তা আমরা যাদের বলি, তাদের সংখ্যা 3 কোটি থেকে 6 কোটির মধ্যে সারা ভারতবর্ষে। বিশাল সংখ্যক। এটাকে কিন্তু আমরা ইগনোর করতে পারবো না। এই সংখ্যাটাকে আমাদের সঙ্গে মানিয়ে নিতে হবে। তবে উন্নত দেশ, ডেভেলপিং নেশনস, সেখানে ফ্রি রেঞ্জিং ডগসের সংখ্যা কিন্তু কম, মানে নেই প্রায়। Western countries, due to active animal control and welfare, the population is highly concentrated is Asia and Africa. এশিয়া এবং ভারতবর্ষে এদের সংখ্যা প্রচুর। আর the number is more or less 20 crore সারা পৃথিবীতে, এটা ইনক্লুডিং ক্যাটস, শুধু কুকুর না, বিড়াল নিয়ে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে প্রায় 20 কোটি ফ্রি মালিকহীন কুকুর বা বিড়াল পাওয়া যায়। এবং 1925 সালে একটা তথ্য পাওয়া যায়, 1925 সালে, আবার বলছি অনুমান ভিত্তিক, কিছুটা গবেষণা হয়েছে, কিছুটা আদমশুমারি হয়েছে, কিন্তু এর মধ্যে খুব দায়িত্ব নিয়ে বলা যাবে না, কম বেশি হতে পারে।
ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, উত্তরপ্রদেশে বলা হয় প্রায় 21 লক্ষ রাস্তার কুকুর আছে, উড়িষ্যায় বলা হয় 18 লক্ষের অধিক, মহারাষ্ট্রে বলা হয় 13 লক্ষের অধিক, রাজস্থানে বলা হয় 10 লক্ষের অধিক এবং পশ্চিমবঙ্গে বলা হয় 60 থেকে 8 লক্ষের অধিক। এবং এই যে এত রাস্তার কুকুর, এতে কিছু কারণ আছে। হঠাৎ তো ওয়ান ফাইন মর্নিং 7-8 লক্ষ কুকুর বা 2 কোটি কুকুর হয়ে যায়নি। এবার বিভিন্ন শহরগুলিতে খোলা ডাস্টবিন, রাস্তার ধারের খাবারের দোকান, এগুলো এই পারিয়া ডগ বা দেশি কুকুরের জন্মকে খুব উৎসাহিত করে। এবং ধীর গতির নির্বীজকরণ এবিসি প্রোগ্রাম, অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল যে প্রোগ্রাম, এটা কিন্তু খুব রেশনালি ডেভেলপ করেনি ভারতবর্ষের সব দেশে। এটাও একটা বড় কারণ। এটা হলে হয়তো খানিকটা বার্থ কন্ট্রোল এদের করা যেত। সুপ্রিম কোর্ট 2025 সালে দিল্লি হাইকোর্ট এবং এনসিআর এলাকায় রাস্তার কুকুরদের নিয়ে একটা নির্দিষ্ট শেল্টারে রাখার জন্য নির্দেশ দিয়েছিল, জানিয়ে অনেক আলোচনা, বিতর্ক ইত্যাদি হয়েছে। এবং সুপ্রিম কোর্ট কারণ হিসেবে যারা জনস্বার্থে মামলা করেছিল তারা বলেছিল যে কুকুরদের কামড়ানোর ঘটনা 20 থেকে 30% বেড়ে গেছে। এবং একটা সংখ্যা তারা বলেছিল, সেই সংখ্যাটা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। তারা বলেছিল যে 1925 সালে প্রায় 37 লক্ষ ডগ বাইটের ঘটনা ঘটেছে দিল্লি এবং এনসিআরে। এবং এটাকে এই ফিডিং ইন পাবলিক প্লেস, এটাও কিন্তু একটা অসুবিধার কারণ। এবার যেখানে সেখানে মানুষ ভালোবাসছে, ঠিক আছে, খেতে দিচ্ছে, খুব ভালো বিষয়, কিন্তু যেখানে সেখানে খাওয়ালে তো নানা রকম অসুবিধা তৈরি হতেই পারে। এবং সেই একই কারণ উঠে আসতে দিল্লিতেও বর্জ্য পদার্থর ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটা বড় কারণ। তারপর 11ই আগস্ট 1925 সুপ্রিম কোর্ট এই নিয়ে একটা অবজারভেশন দেন। তারা বলেন যে পাবলিক প্লেসে ফিডিং বন্ধ করতে হবে, তাদের শেল্টার দিতে হবে। এটা নিয়ে হিউজ প্রোটেস্ট হয়, নানা বিতর্ক হয়, ওপিনিয়ন ওয়াজ ডিভাইডেড। যাই হোক, আবার 12/8/2025 একটা রিভাইজড অর্ডার দেন সুপ্রিম কোর্ট। সেখানে বলেন যে স্ট্রে ডগস শুড বি স্টেরিলাইজড, ভ্যাকসিনেটেড অ্যান্ড রিলিজড ব্যাক টু দ্য এরিয়া। তাদের তুলে নিয়ে যেতে হবে, তাদের ভ্যাকসিনেট করতে হবে এবং তাদের আবার পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে। এবং এই স্টেরিলাইজেশনের ক্ষেত্রে ব্যাঙ্গালোর এবং কলকাতা শহরগুলিতে এর হার প্রায় 70%। অন্যান্য শহরের থেকে সংখ্যাটা খানিকটা ভালো, অনেকটাই ভালো। কলকাতারও সেই একই কথা, কলকাতারও রাস্তার কুকুরের সংখ্যা ওইরকম করে নির্ধারিত একদম পিন পয়েন্ট করে বলা সম্ভব না, এটা গোনা কিছুটা চ্যালেঞ্জিং। যাই হোক, তবুও 1925-26 সালের সর্বশেষ তথ্য অনুযায়ী কলকাতা পৌরসভাও সেই সংখ্যাটা খানিকটা সমর্থন করেছে যে কলকাতায় রাস্তার কুকুর, এই দেশি কুকুর বা নেড়ি কুত্তার সংখ্যা 80,000 থেকে 1 লক্ষ। প্রতি স্কোয়ার কিলোমিটারে রাস্তার কুকুর এবং মানুষের যে রেশিও, সেটা কিন্তু খুব অ্যালার্মিং নয়, ঠিকই আছে। আমরা যতই বলি যে আমাদের পাড়ায় কুকুরের জন্য হাঁটতে পারি না, যেখানেই যাচ্ছি সেখানে কুকুর, সেটা পার্শিয়াল ট্রু, সেটা সম্পূর্ণ সত্যি নয়। এবং এই যে বন্ধাকরণের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম কলকাতার পৌরসভার দাবি অনুযায়ী প্রায় 70% থেকে 80% কুকুরকে বন্ধন বা স্টেরিলাইজড করা হয়েছে। এলাকাভিত্তিক তারতম্য রয়েছে। উত্তর ও মধ্য কলকাতার ঘিঞ্জি এলাকাতে কুকুরের সংখ্যা অনেক বেশি, তুলনামূলক দক্ষিণ কলকাতায় সংখ্যাও কম এবং যত্নও বেশি নেওয়া হয়। এবং সেই একই বিষয়, শহরের ডাস্টবিন, হোটেলের বাইরে খাবার পড়ে থাকা এদের টিকে থাকতে সাহায্য করে। আবার দক্ষিণ কলকাতাতে বড় বড় বিল্ডিংয়ের নিচে, পার্কের পাশে এরা কিন্তু থাকে এবং এখানে এদের নিশ্চিন্তে বংশবৃদ্ধি করতে পারে। বংশবৃদ্ধি করা সুযোগ পেলেই বংশবৃদ্ধি হবে। এবার আমাদের তা নিয়ে কী অসুবিধা হচ্ছে তা ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু যারা
এই ধরনের রাস্তার কুকুরকে ভালোবাসে, তাদের খাওয়ায়, তাদের যত্ন নেয়, তাদের পূর্ণ অধিকার আছে এটা করার। এবং যারা করেন না তাদের সহযোগিতা না করুন, বিরোধিতাটা করা উচিত না। হ্যাঁ, অবশ্যই কিছু কিছু প্রিভেন্টিভ মেজার্স অবশ্যই নেওয়া উচিত, সরকার নেবে, পৌরসভা নেবে, যে মানুষগুলি তাদের দায়িত্ব নিচ্ছে তারা নেবেন। এবং তারা নিলে তাহলে এই যে একটা অ্যাপেথি, এই যে ডগ লাভার্স এবং বাকিদের মধ্যে দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এইটা বন্ধ হয়ে যায়। এবং যারা কুকুরকে ভালোবাসেন, তাদের একটা কুকুর পছন্দ করেন, তাদের একটা সুন্দর নামে ডাকা হয়, বলা হয় সাইনোফাইল। সাইনোফাইল অথবা ডগ লাভারও বলা হয়, ডগ ম্যান বা ডগ ওম্যানও বলা হয়। এই সাইনোফাইল কথাটা এসছে গ্রিক ওয়ার্ডস থেকে, ফর ডগ অ্যান্ড লাভ, এই দুটো মিলিয়ে সাইনোফাইল বলা হয়। এবং দেশি কুকুররা অন্যান্য বিদেশি ব্রিডের তুলনায় কম অসুস্থ হয়, এটাও কিন্তু একটা নজর করার মতো বিষয়। তাই এদের চিকিৎসার পেছনেও খরচ খুব একটা নেই, কারণ এদের এই যে প্রকৃতির মধ্যে রাস্তায় থেকে থেকে তাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু সাংঘাতিক তৈরি হয়। এবং অবশ্যই এদের যদি টিকা দেওয়া যায়, যেমন অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন রয়েছে, তারপর মাল্টি ভ্যাকসিন DHPPI, এগুলো যদি 6 থেকে 8 সপ্তাহ বা 21 দিনে যেমন এগুলোর দেওয়ার নিয়ম সেইভাবে দেওয়া যায়, তাহলে কিন্তু ওরাও ভালো থাকে, আমরাও ভালো থাকি। এবার একটা সতর্কতা বা একটু সতর্ক করি, যারা কুকুরকে ভীষণ ভালোবাসেন তাদের জন্য বলছি এটা। আপনারা যারা ভীষণ ভালোবেসে চকলেট দিলেন, পেঁয়াজ রসুনের খাবার দিচ্ছেন, চা কফি মানে ক্যাফাইন আছে এরকম খাবার, কিশমিশ, অতিরিক্ত লবণ বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার, অতিরিক্ত মিষ্টি, রান্না করা খাবার, এগুলো কিন্তু যারা কুকুরকে ভালোবাসেন, রাস্তার কুকুরকে নিয়মিত খাওয়ান, তাদের অনেক পোষ্য আছে, নিয়মিত হয়তো কেউ 10 জনকে খাওয়ান, কেউ 20 জনকে খাওয়ান, অনেকে দেখি রাস্তায় বিস্কুট খাওয়ায়, এই আমরা যে বিস্কুটগুলো খাই, একদম উচিত না। এগুলো কিন্তু আমরা নজর করি না, কুকুরদের দীর্ঘ জীবনটাকে ছোট করে দেয়। ওই মানুষের যত্ন পেয়ে, মানুষের খাবার পেয়ে, মানুষের কাছ থেকে রেগুলার খাবার পেয়ে সে যেটা 15 থেকে 16 বছর বাঁচতে পারত, সেটা কিন্তু হয় না। ফলে আপনি যদি আপনার আশেপাশে কুকুরদের ভালোবাসেন, অবশ্যই খাবার দেওয়ার সময় এগুলো একটু মাথায় রাখবেন। এবং বর্তমানে ভারতের অনেক জায়গায় এই পাড়িয়া বা দেশি শব্দটির পরিবর্তে একটা সম্মানজনক নাম দেওয়া হয়েছে, বলা হয় ইন্ডি ডগ বা ইনডগ, বেশ সুন্দর শুনতে। এবং 2015 সালের কেনেল ক্লাব অফ ইন্ডিয়া নিজস্ব প্রকাশনায় ইন্ডিয়ান কেনেল গেজেট এই প্রজাতির একটি আদর্শ মান প্রকাশিত হয়। এ নিয়ে অনেক তথ্য এবং অনেক কিছু স্বীকার করা হয় এদের সম্বন্ধে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ভিত্তিক বিশ্বজুড়ে আদিম কুকুর প্রেমীদের সংগঠন যেটা আছে, প্রিমিটিভ অ্যান্ড অ্যাবরিজিনাল ডগ সোসাইটি, তারা কিন্তু এই আমাদের এই পাড়িয়া ডগ, পাই ডগ, ইন্ডি ডগ, দেশি কুকুর, নেড়ি কুকুর যাই বলেন, সবাইকে এদের কিন্তু স্বীকৃতি দিয়েছে। তারা কিন্তু এখন একটা স্বীকৃত কুকুর, যা পৃথিবীতে দীর্ঘদিন ধরে বেঁচে আছে মানুষের সঙ্গে। ফলে আমাদের দুটো জিনিসকে ব্যালেন্স করতে হবে। রাস্তার কুকুর মানে যে অবহেলার জিনিস, বা অনেকেই আছে দেখলে তাড়া করে, আঘাত করে, বা আমরা মাঝে মাঝে ঘটনা খবরের কাগজে দেখেছি একসঙ্গে অনেক কুকুরকে মেরে ফেলা হচ্ছে। হ্যাঁ, এইসব ছবি যেমন আছে, তার পাশাপাশি কিন্তু ডগ লাভার্সদের সংখ্যাও কম নেই পৃথিবীতে এবং কলকাতাতেও। এবং এদের অবশ্যই এবিসি অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল প্রোগ্রামে রাখা উচিত, অ্যান্টি র্যাবিস দেওয়া উচিত। এবং দেখবেন রাস্তার অনেক কুকুরের কান ভি আকারে কাটা, এরা সব ওই এবিসি প্রোগ্রামের মধ্যের কুকুর, তাদের অ্যান্টি র্যাবিস দেওয়া আছে, তাদের স্টেরিলাইজড করা আছে। তা আপনি যদি কুকুর ভালো মানে রাস্তায় আপনার পাড়ায় যে কুকুর আছে তার হাত থেকে নিরাপদ থাকতে চান, যে ধরুন সে ভুল করেই কাউকে কামড়ে দিল,
কুকুর ভুল করে কামড়ায় না, তো যেহেতু তারা ইনস্টিংক্ট ড্রিভেন, তার একটা ইতিহাস থাকে। যাই হোক, এবার সেক্ষেত্রে এই ধরনের কুকুর কামড়ালে ভয়ের কারণ নেই, এবং তার চিকিৎসাও তো রয়েছে। আর ওই যে সংখ্যাটা দিল্লির দিয়েছে 37 লক্ষ ডগ বাইটস, আমার ব্যক্তিগতভাবে এটা নিয়ে একটু, সংখ্যাটা নিয়ে একটু সন্দেহই আছে। যাই হোক, সন্দেহ দূরে রেখেই বলছি, যারা কুকুরকে ভালোবাসেন তাদের আরেকটু দায়িত্বশীল হতে হবে, আর যারা ভালোবাসেন না তাদের অবহেলা করা চলবে না। আপনি তো পৃথিবীতে অনেক কিছুই ভালোবাসেন না, সব কিছুকে অবহেলা করেন না, কুকুরের মতো ট্রিট করেন, ফলে আপনাকে এগুলো নিয়ে সময় এসেছে সবাইকে এগুলো নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে। আপনাকে সব সময় যে তাকে রাস্তায় দেখলেই আদর করতে হবে, নট নেসেসারি, কিন্তু ওদের বিরক্তও করবেন না। ও আপনি যদি বারবার রোজ বিরক্ত করেন, ও কিন্তু একদিন আপনাকেও বিরক্ত করবে। এবং ভারতবর্ষের অনেক সেলিব্রিটি আছে যারা এই কুকুরকে দত্তক নেয়, স্ট্রিট ডগস অ্যাডাপ্ট করে। তার মধ্যে আছে মাধুরী দীক্ষিত আছেন, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি, জন আব্রাহাম, আদিত্য রায় কাপুর, সোয়া আলি খান, রণদীপ হুদা, সোনাক্ষী সিনহা, সোনু সুদ, কত নাম বলবো, দীর্ঘ তালিকা। এরা সব রাস্তার কুকুরকে অ্যাডাপ্ট করেছে, এবং অ্যাডাপ্ট করা কুকুর রাখার জায়গা আছে, সেখানে আপনারা গিয়ে দেখে আসতে পারেন যে আপনি যাকে অ্যাডাপ্ট করছেন সে কেমন আছে। ফলে এই যে ভিডিওটা আমি করলাম, এর কারণটা হচ্ছে আজকে এটা একটা জ্বলন্ত সমস্যা, যদিও সমস্যা নয়, কিন্তু সমস্যা তৈরি করা হয়েছে। রাস্তায় মানুষও থাকে তো, এবং এই কুকুরগুলো ওই মানুষগুলো খুব প্রিয়, কিন্তু দেখবেন যারা রাস্তায় থাকে, ফুটপাতে থাকে, তাদের সঙ্গে একটা করে কুকুর থাকে, তাদের মধ্যে একটা সখ্যতা আছে। আমি একটা বড় বিল্ডিংয়ে থাকি, সুন্দর ফ্ল্যাটে থাকি, আমার সঙ্গে সখ্যতা না, আমি সবাইকে জেনারেলাইজ করছি না, ইন জেনারেল আমি পারসেপশানটা বলছি। তাই আমি সবাইকে অনুরোধ করব, এটা তো করবেন কি করবেন না আপনাদের বিষয়, সো স্টার্ট অ্যাডাপ্টিং এর ওল্ডেস্ট ফ্যামিলি পেট, চেষ্টা করে দেখুন না। আর চার্লি চ্যাপলিন আমাদের খুব প্রিয় একজন কমেডিয়ান, শিল্পী, আমার কাছে উনি একজন দার্শনিকও। তার একটা বিখ্যাত কোট আছে, তিনি বলেছেন, হি হু ফিডস আ হাংরি অ্যানিম্যাল ফিডস হিজ ওন সোল। তাই রাস্তার কুকুররা তো হাংরি, তাই তো নির্দিষ্ট মালিক নেই, ফলে তাকে রেগুলার খেতে কে দেবে। এবার যারা ভালোবেসে তাদের খাবার দিচ্ছে, তাদের সহযোগিতা করুন, এবং কুকুরগুলোকে বিরক্ত করবেন না, অবহেলা করবেন না। এরা কিন্তু আজকে এই পৃথিবীতে আসেনি, বহুদিন ধরে মানুষের সঙ্গেই আছে, ফলে মানুষের সঙ্গেই এদের থাকতে হবে। এরা যাবে কোথায়? আপনাকে তো ভাবতে হবে, মানুষের জন্য ভাবছি, এবার আমাদের সঙ্গে সঙ্গে যারা আছে দীর্ঘদিন ধরে, তাদের জন্য ভাবতে হবে। এবং বহু মানুষ ভাবছেন, প্রচুর সংস্থা আছে, আমার ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটা সংস্থার নাম এবং ফোন নাম্বার দিয়ে রাখছি, আপনারা সেগুলো প্রয়োজনে অসুস্থ কুকুর দেখলে, বা যদি মনে করেন যে আপনার পাড়ার 10টা কুকুর আছে, ওই 10টা কুকুরকে আপনি স্টেরিলাইজড করাবেন, ওদের খবর দেবেন, অ্যান্ড ওরা এসে নিজের দায়িত্বে তুলে নিয়ে যাবে, আবার আপনার পাড়ায় ছেড়ে দিয়ে চলে যাবে। বা কোনো কারণে কোনো কুকুর কামড়ালো, বা আমরা যাকে বলি যে কুকুর পাগল হয়ে গেছে, পাগল তো হয় না, ওই অ্যান্টি র্যাবিস না থাকার জন্যে সে সাংঘাত রেস্টলেস হয়ে যায়, সেই সব কুকুরের খবর দেবেন। এবং অবশ্যই পারলে একটা কুকুর অ্যাডাপ্ট করুন, এটা কিন্তু একটা সুন্দর অভ্যাস। আজকের কথা এখানেই শেষ করলাম। এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। আবার সামনের রোববার আরেকটা ভিডিও নিয়ে আসব। যদি যা বললাম ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনে ট্যাপ করুন। ধন্যবাদ।